বিক্রমবাবু এবার মৌলির সাথে প্রতারণা করে মৌলিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে হঠাৎ করে আমরা দেখতে পারবো ঈশানী বলিউডে কারোর উপর কোনো প্রমাণ ছাড়া এরকম অভিযোগ করো না বাণী। বাণী তখন বলতে লাগলো, আমি জাস্ট এই কথা বলতে, শিবনাথ বাবু তখন বলতে লাগলো, প্লিজ তোমরা নিজেদের মধ্যে লড়াই না করে এখন কিভাবে বাড়িটাকে বাঁচানো যায় সেটাই ভাবো। সাথী তখন বলতে লাগলো, সত্যি সত্যি তাহলে পিনাকিদা আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আমাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও থাকবে না? তখনই বিদ্যুতের মা বলতে লাগলো, তাহলে আমরা কোথায় যাবো? এই বানি, তুই কিছু বল না, তুই তো অনেক বড় বড় সমস্যার সমাধান করিস, এই সমস্যার সমাধান তুই করতে পারবি না? তুই কিছু বল না। পিনাকি তখন বলতে লাগলো, আমি তো জাস্ট ভাবতে পারছি না এইভাবে বাড়িটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। বানি তখন বলে উঠে, আমি কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। তবে আমি কথা দিচ্ছি এই বাড়ির আমি কোনো ক্ষতি হতে দেব না। এই বাড়ির একটা ইটও আমি বিক্রি হতে দেব না। এই বাড়িটা আমি যেকোনো প্রকারে রক্ষা করব। তখন এই কথা বললে তখনই নকুলের স্ত্রী বলে উঠে, মেসোমশাই আমি আপনাকে একটা কথা বলে রাখি। এবারে যদি একান্তই আপনাদেরকে ছেড়ে দিতে হয় তাহলে ছোট মুখে বড় কথা বলছে। আমাদেরও কিন্তু মাথা গোঁজার একটা ছোট্ট জায়গা আছে। আপনারা আপনারা বলার সাথে, সাথে মৌলি তখন বলতে লাগলো, তাহলে এই বাড়িতে পড়ে আছো কেন? যাও না ওই বাড়িতে। এই কথা বললে তখনই ই নকুল বলতে লাগলো, শুনো মৌলি, তোমাকে এভাবে কথা বলতে কে অধিকার দিয়েছে? তখন নকুলের স্ত্রী বলতে লাগলো, আপনারা চাইলে আমাদের ওই বাড়িতে গিয়ে থাকতে পারেন। এই কথা শুনে তো মৌলি রেগে গিয়ে বলতে লাগলো, এবার কি আমরা বস্তিতে গিয়ে থাকবো? অসম্ভব ব্যাপার, তোমরা বস্তিতে থাকতে পারো, আমরা না বস্তিতে গিয়ে থাকবো না। তখন নকুল বলতে লাগলো, তুমি ধীরে ধীরে যেদিকে এগিয়ে যাচ্ছ না, শেষ পর্যন্ত বস্তিতেও তোমার ঠাঁই হবে না। সবার ঠাঁই যদিও হয়, আমার মনে হয় না তোমার মা তোমাকে ওই বাড়িতে থাকতে দেবে। তোমার বস্তিতেও ঠাঁই হবে না। তখন প্রচণ্ড রেগে যায় মৌলি। এইদিকে বানি কি করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে শিবনাথবাবু তখন বলতে লাগলো, এবার আমরা কি করব? আমরা কোথায় যাব? এবারে আমি কিছুতেই ছাড়বো না, এ বাড়িতে আমি থেকেই যাব। বিদ্যুতের মা তখন কান্নাকাটি করে বলতে লাগলো, হ্যাঁ রে বানি, সত্যি আমাদেরকে এ বাড়ি ছেড়ে চলেও যেতে হবে। আমি না জাস্ট ভাবতে পারছি না। অন্যদিকে নয়নতারা দেবী সন্দেহ হয়। নয়নতারা দেবী তখন মৌলির কাছে গিয়ে বলতে লাগলো, হ্যাঁ দিদিভাই, তোমাকে একটা কথা বলি, বানি যতবার তোমাকে আর আমাকে নিয়ে সন্দেহ করেছে ততবার কিন্তু সঠিক সন্দেহটাই করেছে, কারণ ওর সন্দেহ কখনো ভুল হয় না। তাই তোমাকে বলছি, শুনো, এমন কোনো কাজ করোনি তো যে তোমাকে সন্দেহ করছে আর সন্দেহটা সঠিক? তখন মৌলি বলে উঠে, কি বলছো, কি বলছো গ্র্যান্ড মমি? বানি মিথ্যে সন্দেহ করছে। তখন বলতে লাগলো, মিথ্যে যদি সন্দেহ করে তো ভালো, যদি আমি জানতে পারি এই যে এই বাড়িতে হম্বি দম্বি করছো সবকিছু কিন্তু আমার জন্যই করছো, কারণ আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। আর আমি যদি জানতে পারি তুমি কোনো ঘটনা করেছো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। আমি কিন্তু তোমাকে বলে দিলাম। তখন মৌলি বলতে লাগলো, গ্র্যান্ড মমি তুমি আমাকে এখনো বুঝতে পারছো না? নয়নতারা দেবী কোনো কথা না বলে সেখানে চলে যায়। এদিকে বানির মেয়ে তানিয়া বলতে লাগলো, মাম্মাম, মাম্মাম এবার আমরা কি করব? এদিকে বানির মেয়ে তানিয়া বলতে লাগলো, মা আমাদেরকে কি সত্যি সত্যি এই বাড়িটা ছেড়ে দিতে হবে? আমরা কোথায় গিয়ে থাকবো? এই তো গ্রামে ছিলাম, সেখান থেকেও ছেড়ে দিতে হয়েছে, তারপর ভাড়া বাড়িতে এসেছি সেটাও ছেড়ে দিতে হয়েছে, সব বাড়িগুলি ছেড়ে দিয়েছি, এখন এই বাড়িতে এসেছি, এখান থেকেও আমাদেরকে চলে যেতে হবে, আমরা কোথায় যাব? তখন বিদ্যুতের মা বলতে লাগলো, দিদিভাই দিদিভাই আমাদের না আর এই বাড়িতে থাকা হবে না, আমিও ভাবতে পারছি না এত বড় বিশাল বাড়ি আমাদেরকে ছেড়ে দিতে হবে। বানি তখন বলতে লাগলো, আমি কথা দিচ্ছি এ বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেব না। এ বাড়ি ছেড়ে আমরা কোত্থাও যাব না, কোত্থাও যাব না। আর তখনই সেখানে ব্যাংকের লোকজন চলে আসে আর এসে বলতে লাগলো, আপনারা তো জোর করে এখানে থাকতে পারেন না, কারণ ব্যাংক থেকে অর্ডার দিয়ে দিয়েছে এবারে নিলামে যাবে। তখন বানি বলতে লাগলো, কি করব আমি, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। ঈশানী তখন বলতে লাগলো, এ বাড়ির নিলামে চলে যাবে, আমরা সত্যি সত্যি এই বাড়ি থেকে বেরিয়ে যাব? আর তখন সেই লয়ারও চলে আসে। লয়ার এসে বলতে লাগলো, হ্যাঁ আমি এখানে এসেছি কারণ এবারে নিলাম হয়ে যাবে, আর এক মুহূর্ত আপনারা এখানে থাকতে পারবেন না। যে কথাটা শোনার সাথে সাথে শিবনাথবাবু তখন অসুস্থ হয়ে পড়ে, তখন কি করবে কিছু বুঝতে পারে না। আর তখনই সেই মুহূর্তে এই বাড়িতে চলে আসে বিক্রম। বিক্রম এসে বলতে লাগলো, হ্যাঁ এবারে নিলামে যাবে, কিছুক্ষণের মধ্যে এবারে নিলামে উঠবে, আর এই বাড়িটা তোমাদের বাড়ি আর থাকবে না, তোমাদেরকে এই বাড়ি থেকে এবার একে একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তখন শিবনাথবাবু ওকে অসুস্থ হয়ে গেলে যখন ঈশানী খাবার আনতে যায় ওষুধ খাওয়ানোর জন্য, তখন সেখান থেকেও ধাক্কা দিয়ে লোকরা বের করে দেয়। বানি তখন বারবার আটকানোর চেষ্টা করে আর বলতে লাগলো, দেখতেই পাচ্ছেন একটা মানুষ অসুস্থ হয়ে গেছে কিন্তু কেউ কোনো কথাই শুনে না। এরপরে বাড়ি নিলামে উঠে একে একে সবাই যার যার টাকা নির্ধারিত করতে থাকে। এক পর্যায়ে 20 কোটি টাকা বিক্রম ধার্য করে দেয়, আর তার উপরে কোনো কেউ এত পরিমাণ টাকার অ্যামাউন্ট বলতে পারে না। তখন ওই বাড়িটা বিক্রমবাবুর নামে হয়ে যায়। বানি তখন বলতে লাগলো, এবার আমি কি করব? এতগুলো টাকা কোথা থেকে পাবো এ বাড়িটা রক্ষা করার জন্য?
এইদিকে বিক্রমবাবুর সাথে আলাদা করে মৌলি কথা বলতে থাকে আর বলতে লাগলো, "শুনুন, এবার আমি কোথায় যাব? আপনি প্লিজ আমাদের বাড়িটা নিয়ে নিয়েন না।" তখনই বিক্রমবাবু বলতে লাগলো, "শোনো, আপাতত কয়টা দিন অন্য কোথাও গিয়ে থাকো, তারপর না হয় তোমার হিসেবটা আমি তোমাকে বুঝিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, তুমি আমার সাথে বেশি কথা বলতে আসবে না। আমার সাথে বেশি কথা বললে না বাড়ির লোকজন তোমাকে সন্দেহ করবে। তার থেকে তোমার আমার সাথে কথা না বলাই ভালো হবে। না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তোমারই ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না।" অন্যদিকে বানিরা কি করবে কিছুই বুঝতে পারে না। পিনাকি, ঈশানী এরা সবাই চিন্তিত হয়ে পড়ে। ঈশানী এদিকে কান্নাকাটি করতে থাকে। সাথী তখন বলতে লাগলো, "আমরা কোথায় যাব? কোথায় গিয়ে দাঁড়াবো? বলো?" ওইদিকে নয়নতারা দেবী বিক্রমের কাছে গিয়ে হাত জোড় করে বলতে লাগলো, "বাবা, বাবা তুমি আমাদেরকে অন্ততপক্ষে এই বাড়ির নিচের তলাটাতে থাকতে দাও। তুমি উপর তলা যা ইচ্ছে তাই করো।" কিন্তু মৌলি তখন এসে বলতে লাগলো, "চলো না, আমাদেরকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, এ বাড়ি থেকে বেরিয়ে যাবো। এখানে থাকার কি দরকার?" তখনই রেগে যায় বানি। বানি তখন বলতে লাগলো, "মৌলি তুমি এটা কি বলছো? কেন আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবো? এ বাড়িটা আমাদের বাড়ি। এ বাড়ি ছেড়ে আমরা কোত্থাও যাবো না।" তখন বিক্রম এসে বলতে লাগলো, "এটা এখন আইনত আমার। আর আমি চাইলে তোমাদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো।" বিদ্যুতের মা তখন বলতে লাগলো, "হ্যাঁ দাদা, আপনাকে একটা কথা বলি, আমরা তো বয়স্ক মানুষ ৩ জন আছি। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন? আপনারা আমাদেরকে একটু থাকতে দিন। একটু থাকার দিন।" কিন্তু বিক্রম কোনো কথাই শুনে না। বিক্রম তখন বলতে লাগলো, "আমি প্রতিশোধ নেওয়ার জন্য এ বাড়িটা কিনেছি।" তখনই বিক্রমের অ্যাসিস্ট্যান্ট হলো সেই বিদ্যুতের স্ত্রী। বিদ্যুতের স্ত্রী কুয়াশা তখন বলতে লাগলো, "এত কোটি টাকা দিয়ে তো আপনি নিউজিল্যান্ডে বাড়ি কিনতে পারতেন। আপনি স্যার এত কোটি টাকা দিয়ে এই বাড়িটা কিনেছেন?" বিক্রম তখন বলতে লাগলো, "হ্যাঁ, এই বাড়িটা আমি কিনেছি প্রতিশোধ নেওয়ার জন্য। আর এই বাড়ি থাকবে না। এই বাড়ি আমি ভাঙে গুড়িয়ে দেবো।" এ কথা শুনে ঈশানী তখন বলতে লাগলো, "এই বাড়ি ভেঙে গুড়িয়ে দেবে? তার মানে আপনি কি করতে চাইছেন?" তখন বলতে লাগলো, এখানে আমি একটা বড় শপিং মল বানিয়ে ফেলবো। এ বাড়ি আর বাড়ি থাকবে না।" তখন সাথী বলতে লাগলো, "আমরা না পশু দেখেছি। আপনি পশুর থেকেও খারাপ। আপনি এতটা খারাপ না আমি আগে জানতাম না।" তখনই বিক্রম বলতে লাগলো, "শুনো সাথী, আমি যদি এখন মুখ খুলি না তাহলে কিন্তু তুমি" এই কথা বলতে ঈশানী তখন বলতে লাগলো, "থাক না এসব পুরনো কথা এখন আর এখানে বলার কি দরকার?" সাথী তখন বলতে লাগলো, "শুনুন, আপনি যদি পুরনো কাদা ঘাঁটতে চান না তাহলে সেই কাদা থেকে না গন্ধ বেরোবে। আর আমিও জানি সবকিছু। আমিও কিছু বলতে বলতে পারবো।" বিক্রম তখন বলতে লাগলো, "এত বড়, বড় কথা না বলে এক্ষুনি সবাই এখান থেকে বেরিয়ে যাও।" তখনই এই কথা শুনেও বলতে লাগলো, "না, আমি কোথাও যাব না।" সিদ্ধার্থবাবু তখন বারবার বলে উঠে, "আমি কোথাও যাব না।" তখন বিক্রম বলতে লাগলো, "হ্যাঁ, আপনি কোথাও যাবেন না। তবে কুয়াশা অ্যাম্বুলেন্স ফোন করেছে। যেহেতু আপনার শরীরটা একটু খারাপ, এবার আপনারা অ্যাম্বুলেন্সে করে সবাই বেরিয়ে যান তো বেরিয়ে যান।" এই বলে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বানি তখন বলতে লাগলো, আমি এই বাড়ি ফিরিয়ে আনবোই।" এদিকে মৌলি তখন বলতে লাগলো, আমি না হয় এখানে থাকি, আমি কোথায় যাব? আমি এই বস্তিতে গিয়ে আমি থাকতে পারবো না।" তখন বিক্রম বলতে লাগলো, "না, তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তুমি এই বাড়ি থেকে চলে যাও। সময় হলে আমি তোমাকে তোমার হিসাবটা দিয়ে দেব।" তখনই মৌলি কিছু বলতে গেলে মৌলিকে ধাক্কা দিয়ে বিক্রম ঘর থেকে বের করে দিত। বন্ধুরা কেমন